আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ঢাকার বাইরে থাকায় 3 উপদেষ্টা শপথ নিতে পারেননি। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে উপদেষ্টারা জানিয়েছেন দুর্নীতিমুক্ত দেশ গঠনই তাদের প্রধান লক্ষ্য। রিপোর্ট করছেন হাসান জাবেদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার আগেই দরবার হলে উপস্থিত হন 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক, নানা পেশার উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির বেশ কয়েকজন সমন্বয়কও উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তারপর আসে সেই মহেন্দ্রক্ষণ। প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ। প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। পরে শপথ বইতে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার শপথের পর অন্য উপদেষ্টাদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেয়া উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, হেফাজত ইসলামের নেতা আফম খালিদ হাসান, লেখক গবেষক ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি নূরজাহান বেগম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শপথ গ্রহণের পর শপথ বইতে স্বাক্ষর করেন তারা। এবং আমি ভীতি বা অনুগ্রহ। তবে ঢাকার বাইরে থাকায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকি আজম ও বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পরে তাদের শপথ পড়ানো হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের সর্বোচ্চ সংগঠিত সকল অপরাধের বিচার করা হবে। বঙ্গভবনের শপথ গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে আরেকবার স্বাধীনতা উপভোগ করবে জনগণ। নতুন সরকার দেশের সকল মানুষের সরকার বলেও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। প্রচণ্ড নিষ্ঠুর
পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধের বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। মহান আল্লাহ আমাদের সহায় হবে। তরুণ প্রজন্মের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করতে চান নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। শপথ গ্রহণের পর নিজেদের প্রতিক্রিয়ায় দেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছেন তারা। আমাদের অর্থনীতি একটা বিরাট চ্যালেঞ্জ আছে, জানেন, ইটস ভেরি ডিফিকাল্ট, দিন দিন আরও জটিলতর হচ্ছে। আর বৈদেশিক আমাদের যে বাণিজ্য সম্পর্ক সেগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড। আমি আগে যেরকম আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতাম, আমার ফোকাস ঠিক রেখে সততার সাথে মানুষের সাথে সম্পর্ক রেখে সেভাবেই পালন করার চেষ্টা করব। আমাদেরকে ক্রোধ সম্বরণ করতে হবে। আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। সবাইকে আমি একটা কথা সবসময় বলি, আবারও বলি, যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। কৃষি বলেন, স্বাস্থ্য বলেন, আমাদের যে রাষ্ট্রে যে যত রকম এবং দ্রব্যমূল্য, যে সাধারণ মানুষ যে কষ্ট পাচ্ছে, সে দ্রব্যমূল্য কমাতে, মানুষের জীবন সহজ করতে আমাদের যা যা করার আমরা করব। বিশাল বিজয় আছে এবং হিকাপ আছে কিছু সাময়িক। আমি নিশ্চিত যে হিকাপ কাটিয়ে উঠবে দেশ। যেহেতু তরুণরা এরকম একটা শক্ত অবস্থান নিতে পেরেছে, আমি নিশ্চিন্ত এই দেশের সামনে যাওয়া সুনিশ্চিত। ক্যাবিনেট মেম্বার হওয়াটা আমাকে আমার দায়িত্বের জায়গাটা একটু বেশি করে স্পষ্ট করে দিল। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে সেই জায়গাটার থেকেই কিন্তু আমার দায়িত্ব। দেশটা ভেঙে গেছে, দেশটা টুকরো টুকরো হয়ে গেছে, মানুষে বিভাজন হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটা থেকে পুনর্নির্মাণ আমি যদি একজন সাধারণ নাগরিক হতাম তাহলেও আমাকে করতে হতো। আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি একটা সুযোগ পেয়েছি একটু বড় দায়িত্বের জায়গা থেকে এটাকে দেখার, আমার সেই কাজটা ততখানি আরও বড় হয়ে গেল। পুরো পৃথিবীতেই তরুণ প্রজন্মের যেই জাগরণ হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন দেশে 27 বছর বয়সেও প্রধানমন্ত্রী হচ্ছে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি এবং আমরা মনে করি আমাদের যেই চাঞ্চল্য রয়েছে, আমাদের যেই কর্মস্পৃহা রয়েছে, এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে
যথাযথ ব্যবস্থা নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ এবং এইবারকার ছাত্র জনতার আন্দোলনের তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ করা দেখতে চাই। যে প্রত্যাশা এদেশের যুব সমাজের, যে প্রত্যাশা আপনার, যে প্রত্যাশা ১৮ কোটি মানুষের, আমার একই প্রত্যাশা, আমার ভিন্ন কোনো প্রত্যাশা নেই। আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক সমাজ যেখানে কোনো ভেদাভেদ এবং বিভক্তি থাকবে না। বর্তমান সরকারের সফলতা কামনা করি এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই সরকার মানুষের আশা পূরণ করতে পারুক, এটাই আমাদের প্রত্যাশা। যেই দাবি নিয়ে শত শত শহীদ বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই দাবি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ তারা গ্রহণ করতে সক্ষম হবে এবং নতুন একটা অধ্যায় রচনা করতে সক্ষম হবে, এটা আমার আন্তরিক কামনা। তো নতুন বাংলাদেশ গড়া মানে একটা হিউজ টাস্ক। এইটার যাত্রাটা ওনারা শুরু করে দেবেন। সাকসেসফুলি করলে ওই মানে ভালো একটা শুরু, বাকিটা শেষ করার জন্য সুবিধা হয়। গুড স্টার্ট ইজ অলমোস্ট দি এন্ডিং। তো সেই অর্থে আমি মনে করি যে তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করবার আছে। ১৫-১৬ বছরের যে অপরাজনীতি যেই প্র্যাকটিস চলে আসছে, এটা তো আসলে কোনো সরকার ৩ মাস ৬ মাসে পরিবর্তন করতে পারবে না। বা তারপরে যদি একটা স্ট্রাকচার দাঁড় করানো যায় এবং সবাইকে সাথে নিয়ে যদি কাজ করে, তাহলে আমি শিওর একটা ট্র্যাকে যদি উঠে যায়, বাকিটা ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আমরা সবাই মিলে ঠিক করে ফেলতে পারবো। যাচ্ছি বঙ্গভবনের সামনে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, শপথ গ্রহণ পরবর্তী কি তথ্য আছে আপনার কাছে? রাইসুল, সোয়া ৯টা বা ৯টা ২০ ইতিমধ্যেই উপদেষ্টা প্রধান উপদেষ্টা মন্ডলী যারা সদস্য তারা ইতিমধ্যে বঙ্গভবন থেকে বের হয়ে গিয়েছেন এবং আমন্ত্রিত যারা অতিথি এখন দেখতে পাচ্ছেন যে সবাই আসলে বঙ্গভবন থেকে বের হয়ে যাচ্ছেন এবং বেশিরভাগ আমন্ত্রিত অতিথি ইতিমধ্যেই বের হয়ে গিয়েছেন এবং কিছু গাড়ি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তবে অধিকাংশই কূটনীতিক, শিশু সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছিলেন প্রায় সবাই চলে গিয়েছেন। আমরা তাদের আসলে প্রতিক্রিয়া কি সেই বিষয়টি তাদের কাছে জানতে চেয়েছিলাম এবং সবাই এক বাক্যে বলেছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকে যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হলো, এটি আসলে সবার কাছে একটি গ্রহণযোগ্য এমন একটি মতামত তারা দিয়েছেন। গ্রহণযোগ্যতা নিয়ে তাদের কারোই আসলে কোনো প্রশ্ন নেই এমনকি তারা বলেছেন। পাশাপাশি তারা যে প্রত্যাশাটি ব্যক্ত করেছেন যে ছাত্র গণ-অভ্যুত্থানের মুখে যে ইস্যুতে আসলে ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত করেছিল, যেটি পরবর্তীতে স্বৈরাচার পতন আন্দোলনের রূপ নেয়, তারা দাবি করছেন যে দাবিতে আসলে ছাত্ররা আন্দোলন করেছেন যে সেই বৈষম্যমূলক সমাজ গঠনে যাতে এই সরকার ভূমিকা রাখে, সেই দাবিটি তারা বলেছেন। আমরা কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সরকার ভূমিকা রাখে, সেই দাবিটি তারা বলেছেন। আমরা কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, সেই অর্থনৈতিক গতিশীলতা আনবার জন্য কিছু কার্যকর পদক্ষেপ তারা খুব অল্প সময়ের মধ্যে দেখতে চান, এই ধরনের একটি প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। আর রাজনৈতিক বাম, ডান এবং মধ্যপন্থী যেই সব দলগুলো রয়েছে, বিএনপি সহ বাম দল রয়েছে, তারা আসলে নির্বাচন প্রক্রিয়াটার প্রতি তারা গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন আয়োজনের জন্য, এবং কেউ কেউ আসলে মতামত ব্যক্ত করেছেন যে নির্বাচনটি আসলে করার আগে কিছু প্রাতিষ্ঠানিক যে সংস্কার, সেই বিষয়টির উপর তারা গুরুত্ব দিয়েছেন। কারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেগুলোকে আসলে গত 15-16 বছরে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে, সেইটাকে আসলে প্রাতিষ্ঠানিক একটা সংস্কারের পরে আসলে নির্বাচনের আয়োজনের পক্ষে তারা কেউ কেউ মত দিয়েছেন। আর এই স্বৈরাচার পতনের পরে আসলে দেশব্যাপী যে সহিংসতা হচ্ছে, সেটিকে আসলে একটি দ্রুততার সহিত নিয়ন্ত্রণ আনার জন্য এই অন্তর্বর্তী সরকার ভূমিকা রাখবেন, এই প্রত্যাশাটি আসলে সবাই ব্যক্ত করেছেন। রাইসুল, জানছিলাম বঙ্গভবনের বাইরের খবর। বঙ্গভবনের সামনে আরও আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান।
মুকসিমুল, শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেক আমন্ত্রিত অতিথিরা এসেছেন। শপথ গ্রহণ শেষে তারা কি বলেছেন আপনার কাছ থেকে জানতে চাই। রাইসুল, অনেক আমন্ত্রিত অতিথিরা এসেছেন যাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কি বলেছেন সেটি জানিয়ে দিচ্ছি। তার আগে একটি জিনিস জানিয়ে রাখি, এই কিছুক্ষণ আগেই এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেরিয়ে গেছেন এবং তিনি এখান থেকে বেরিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন, যেখানে আহত যারা রয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কারের আন্দোলনের পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে আমরা ঢাকার রাজপথে যারা শিক্ষার্থীরা হতাহত হয়েছেন, বিশেষ করে যারা আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে দেখতে তিনি কিছুক্ষণ আগেই এখান থেকে বেরিয়ে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। এটি একটি তথ্য। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে জিনিসটি আমার কাছে জানতে চেয়েছেন, এখানে যারা আমন্ত্রিত অতিথি ছিল তারা আসলে কি বলেছেন। আমন্ত্রিত যারা অতিথি ছিল তাদের ভিতরে বেশিরভাগই ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট নাগরিকরা বলা যায়। তাদের সঙ্গে আমরা যাদের সঙ্গেই কথা বলেছি তারা সবাই এক বাক্যে এই নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা অধিকাংশ বা বেশিরভাগই বলেছেন যে এই সরকারের প্রধান কাজ হচ্ছে একটি নির্বাচন দেওয়া, যত দ্রুত সম্ভব তারা সেই নির্বাচনটি দেবে এবং সেই নির্বাচনের আগে তারা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করবে, এটি তারা বলেছেন। আমরা তাদের কাছে আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম, এই সরকারে যেহেতু অভিজ্ঞ অনভিজ্ঞ, কম বয়সী বেশি বয়সী মিশেল আছে, বিশেষ করে দুজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাও এই নতুন উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, তো আসলে সেটি কেমন। তবে অনেকেই বলেছেন যে না, এটিকে তারা নেতিবাচকভাবে দেখেন না, বরং এটিকে তারা ইতিবাচকভাবে দেখেন, এই অর্থে যে যারা এখন শপথ নিয়েছে তাদের বয়স কোনো ব্যাপার না, অভিজ্ঞতা অনেক সময় ব্যাপার না, মানুষ কাজ করতে যে অভিজ্ঞতা হয়। আর যেহেতু নতুন পুরনোর মিশেলে এই নতুন সরকার গঠন, সুতরাং তাদের সবার মিলে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ, অল্প বয়স এবং কম বয়স সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়বে, সেটি তাদের প্রত্যয়। আর তৃতীয় যে বিষয়টি বলবো, তৃতীয়ত আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে কিংবা নতুন সরকার আসলে কতদিন দায়িত্ব পালন করবে বা কতদিন দায়িত্ব পালন করলে আপনারা মনে করবেন রাষ্ট্র মেরামতের কাজ হয়েছে। তারা নির্দিষ্টভাবে কোনো সময়সীমা দেয়নি, তবে তারা বলেছেন এটি যত দ্রুত সম্ভব সেটি করে তারা নির্বাচন দিবেন। তো মোটামুটি বঙ্গভবনের গেটের ভেতর থেকে এই হচ্ছে বিভিন্ন আমন্ত্রিত অতিথিদের প্রতিক্রিয়া। রাইসুল, জানছিলাম বঙ্গভবনের খবর। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব নেতাদের মধ্যে মোদী সর্বপ্রথম ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানালেন। এক বার্তায় ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি। দুদেশের মানুষের শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এর আগে সকালে ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে প্রথম কাজ। দেশবাসীকে তার উপর আস্থা রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া স্বাধীনতাকে রক্ষার জন্য। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দুপুর 2:10 তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরে উপস্থিত হন সেনাপ্রধানসহ নৌ ও বিমান বাহিনী প্রধান। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন যারা। ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর ইউনূস বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। কারোর উপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন,
তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এবার স্বাধীনতা রক্ষা করতেই হবে। এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। এই স্বাধীনতা থেকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। সহিংসতায় আবু সাইদের কথা উল্লেখ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অবিশ্বাস্য এক সাহসী যুবক আবু সাইদ। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক! বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি, যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা কামনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান বিএনপি নেতারা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতাদের নিয়ে এ সময় বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন। আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দিতে চিকিৎসকদের প্রতিও আহ্বান জানান বিএনপি নেতারা। এ সময় শিক্ষার্থীদের ক্ষত বিক্ষত অবস্থার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। আমি এখানে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র, ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো, এই ইঞ্জুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ সময় নতুন সরকারের কাছে 3টি চাওয়া তুলে ধরেন মির্জা ফখরুল। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। ধ্বংস ও প্রতিহিংসা রোধে দলের নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর আসাবুল হক সহ প্রক্টোরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন। গোলাম সাব্বির সাত্তার জানান, ব্যক্তিগত কারণ জানিয়ে বিকেলে মহামান্য আচার্য বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। অন্যদিকে প্রক্টর আসাবুল হক ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। এর আগে সকালে উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশাল নগরীর সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে নগদ 20 লাখ টাকা ও স্বর্ণালংকার সহ এক প্রকৌশলীকে আটক করেছে শিক্ষার্থীরা।
নগরীর চৌমাথা এলাকায় বিকেলে হারুন রশিদ নামে ওই প্রকৌশলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডলারসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা ও কিছু জমি দলিলও পাওয়া যায়। পরিবারসহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে শিক্ষার্থীদের জানিয়েছেন প্রকৌশলী হারুন। পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। হারুন রশিদ বরিশাল বিভাগের পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন। ভিন্ন ধর্মাবলম্বীদের বসতবাড়ি ও বিরোধী মতের উপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই নিন্দা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। পুরোহিতদের তিনি জামায়াত ও শিবিরের নাম ব্যবহার করে কেউ সহিংসতা করে তার তালিকা দেওয়ার অনুরোধ করেন। তিনি মন্দির কর্তৃপক্ষকে জানান, জামায়াত নিজেদের কর্মীদের মন্দির ও ধর্মীয় উপাসনালয় পাহারায় বসিয়েছে। জামায়াত আমির বলেন, সম্প্রীতির বাংলাদেশে গঠনের বিষয়ে দলের মনোভাব ব্যক্ত করেন তিনি। সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং এসব ঘটনার প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ডাক্তার শফিকুর রহমান। আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপায় দেওয়ার কোনো অধিকার রাখি না, ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না। দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয়, তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায়। আমরা এদেরকে ঘৃণা করি, এই কাজকে আমরা নিন্দা করি। চট্টগ্রামে কেউ যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভায় তারা এই আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ, জোবায়ের আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির সঙ্গে শিক্ষার্থীরা জড়িত নয় দাবি করে অপরাধীদের শাস্তির দাবি জানান ছাত্র আন্দোলনের নেতারা। সরকার পতনের মতো ক্রীড়াঙ্গনও পেশিশক্তির অবসান চায় সংগঠক ও ক্রীড়াবিদরা। গত ১.৫ দশকে পুরো ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মোড়কে দুর্বৃত্তায়নের জন্য কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলেই মন্তব্য তাদের। দিনের পর দিন বয়ে চলা পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিয়েছেন তারা। সত্যিকারের ক্রীড়াপ্রেমীদের নিয়ে পুরো ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর আহ্বান তাদের। ক্রীড়াঙ্গনের মধু খেয়ে যাওয়া কর্মকর্তা ও সংগঠকদের দ্রুতই বিচারের আওতায় নিয়ে আসার দাবি তাদের। কুশল ইয়াসিরের রিপোর্ট। এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গন একরকম স্তব্ধ। ৫৬টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে প্রায় ১.৫ দশক রাজনৈতিক পরিচয়ে ব্যাপক নিয়ম লঙ্ঘন ও স্বেচ্ছাচারিতার অভিযোগগুলো কান পাতলেই শোনা যাচ্ছে। বেশিরভাগ ফেডারেশনের শীর্ষ পদে রাজনৈতিক ব্যক্তিরা থাকায় আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ভঙ্গুর অবস্থা, প্রতিটি জায়গায় সবাই ওই আসন গেড়ে বসে আছে। প্রতিটি জেলায়, এই জেলাগুলোতে সংস্কার একান্ত প্রয়োজন। এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার। সেন্ট্রালি যদি আমরা এটাকে স্ট্রং করতে পারি, ডেফিনেটলি আমরা জেলা পর্যায়ে আমরা এর প্রতিফলন ঘটবে আশা করা যায়। খেলাধুলা নিয়ে রাজনীতিকরণ ও পকেট কমিটি দিয়ে ফেডারেশন চালানোয় স্বৈরতন্ত্র চলেছে এ সময়ে। প্রতিটা ফেডারেশনের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি 2 টার্মের বেশি থাকতে পারবে না, অন্যকে কাজ করার সুযোগ দিতে হবে। আমি যদি একটা ফেডারেশনে 40 বছর জেনারেল সেক্রেটারি থাকি, তার মানে কি আমার ব্যর্থতা, আমি একটা লিডার তৈরি করতে পারিনি, তাই না? আমি সব কাজ করে যাচ্ছি, আমি সব কাজ, আমার কাজে তো কোনো নতুনত্ব থাকবে না। ততদিন না পর্যন্ত এটা রাজনৈতিক প্রভাব মুক্ত হবে, আমাদের ক্রীড়াঙ্গনের কোনো উন্নতি আশা করা যায় না। দীর্ঘদিন ধরে ফেডারেশনগুলোর নির্বাচনেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্রীড়াবিদদের দূরে রাখা হয়, যার ফলাফলটা আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্য না থাকা। আব্দুর রকিব মন্টু, জেনারেল সেক্রেটারি, সে এমনভাবে এই ফেডারেশনটা সাজাইছে, যুবলীগের মেম্বার ছিল, এই জন্য এমন ইনফ্লুয়েন্স করছে যাতে আমরা কোনোভাবে না আসতে পারি, আমাদের কাউন্সিলর পর্যন্ত হইতে দেয় না যাতে আমরা ইলেকশন করে এখানে না আসতে পারি। বক্সিং ফেডারেশনও উচ্চকিত হয়েছে এই দুর্নীতি দুর্বৃত্তায়ন নিয়ে। বর্তমান কমিটির ম্যাক্সিমাম লোকজন ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী অত্যাচারী লীগ, তার কারণে ভিন্ন ইন্টেনশন আছে। তারা এখানে আবার নতুন করে বিভিন্ন ধরনের অত্যাচার করার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের লোকজনের হামলা করার চেষ্টা করবে। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের হতশ্রী চেহারার দায়ের অধিকাংশ বর্তাচ্ছে তাই সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধানদের দিকে।
আহাদ আলী সরকার, জাহিদ আহসান রাসেল ও নাজমুল হাসান পাপনরা ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে জেনে না জেনে দিয়ে গেছেন অনেক অপকর্মের অনুমোদন। ক্রীড়াঙ্গনে তাই সংস্কার অতি জরুরি বলছেন ক্রীড়াঙ্গনের মানুষরাই। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।